হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বৃষ্টির বইঘর। তো এই যে ভিডিওটা করছি এর পিছনে অনেক স্ট্রাগল রয়েছে, অনেক স্ট্রাগল পেরিয়ে তারপরে তাই ভিডিওটা করছি। তো আজকে আমি একটা বুক রিভিউ নিয়ে চলে এসেছি, কিন্তু তার আগে বলে নিই যে স্ট্রাগলটা কি। আসলে আমি যে বইটা আজকে রিভিউ করব সেটা আমি গতকাল, মানে কালকে কি বার ছিল, কালকে ছিল মঙ্গলবার মানে হলো 18 তারিখ, 3টে সাড়ে 3টের দিকে আমি বইটা পড়া শেষ করি আর তারপর ডিসাইড করি যে সন্ধ্যে থেকে ভিডিওটা করব। কিন্তু সন্ধ্যেবেলায় আমি ভিডিওটা করতে বসি, তখন অনেক ডিস্টারবেন্স হচ্ছিল, আশেপাশে ব্যাকগ্রাউন্ডে অনেক কথা, অনেক আওয়াজ আসছিল। তো তার জন্য আমাকে স্টপ করতে হয়, বাধ্য হয়ে স্টপ করতে হয়। তো তারপর আমি ঠিক করি যে কালকে সকালে, মানে আজকে 19 তারিখ, তো সকাল সকাল উঠে আমি ভিডিওটা শুরু করব। তো রীতিমতো গুছিয়ে টুছিয়ে নিয়ে ফোনটা সেট করে আমি ভিডিওটা সবে করতে বসবো, তখনই লোডশেডিং। তো তোমাদেরকে প্রথমে আমি বইটা দেখিয়ে নিই। বইটি হলো এটি, কাছের মানুষ বাই সুচিত্রা ভট্টাচার্য। তো এই বইটা আমার উইশ লিস্টে প্রায় 3 থেকে 4 বছর ছিল। প্রথমে আমি এই বইটি সম্বন্ধে জানতাম না, তখন আমি নতুন নতুন বই পড়া শুরু করেছি। আর সুচিত্রা ভট্টাচার্যের বই তখন আমি খুব পড়তাম, এখনো পড়ি। তো তখন আমি আমার এক পরিচিত একজনের কাছে এই বইটির নামটা প্রথম শুনি, আর তার ইচ্ছা ছিল সে সেই বইটি পড়বে। তো তখন থেকেই আমি ঠিক করে রাখি যে আমিও এই বইটি কোনো এক সময় পড়বো। কিন্তু এই বইটির দাম প্রায় অনেকটা। এই বইটির মুদ্রিত মূল্য হলো 1200 টাকা, আর এটি পাবলিশ হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। তো এই বইটি আমার নয়, তো তার কাছ থেকেই আমি বইটি নিয়েছি। তো তারপর আমি ডিসাইড করলাম যে বইটি পড়ার পরে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো বইটি যখন আমি পড়ছিলাম, বইটি অনেক রকম ভাবে পড়েছি। যেহেতু এই বইটি অনেকটা মোটা, প্রায় 644 পেজের বই এটা। আর যেহেতু এই বইটা দেখতে পাচ্ছ অনেকটা লম্বা, চওড়ায়ও অনেকটা বড়, লম্বায় অনেকটা বড়, কিন্তু সাইজগুলো সেগুলো খুব ছোট ছোট, প্রায় অনেকটা সময় লাগতো আমার একটা একটা পেজ পড়তে। তারপরে একটু বোর্ডাম হচ্ছিল যে শেষই হয় না, কিন্তু আমি তাও পড়ে গেছি। তো তারপরে একদম শেষের দিকে যখন প্রায় ওই 100 পেজ মতন বাকি, তখন আমি একদম মানে আর হচ্ছে না। তো তখন আমি ঠিক করি যে একটু অডিও বুক শুনে নেবো, তাহলেই তো হয়ে যায়, অডিও বুক পড়া সবই তো সেম। কিন্তু তারপরে আমি নিজেকে বলি যে তাহলে তো সেটা চিটিং হবে, কারণ আমি তো ডিসাইড করেছি বইটি পড়বো, তাহলে প্রথম থেকেই পড়তে হবে শেষ পর্যন্ত। আর যদি ডিসাইড করতাম যে আমি অডিও বুক শুনবো, তাহলে সেটা প্রথম থেকেই শুনতে হতো, মাঝপথে এসে কোনো কাজ ছাড়া উচিত নয়। তো তার জন্য আমি ইউটিউবে সার্চও করি যে অডিও বুকটা আমি শুনবো। তো তারপরে আমি স্টপ করলাম যে না, এটা তো আমি নিজের সাথে চিটিং করছি। তারপরে আমি কোনো অডিও বুক শুনিনি, আমি আবার আমার রিডিংয়ে ফিরে যাই। আমি যখন টিউশনে যাই তখনও আমার মনে হয় যে আমার সময় নষ্ট হচ্ছে, আমি একটু পড়ি। তো স্যার যখন একটু ফ্রি টাইম দিত, একটু গ্যাপ দিত, তো তখন আমি একটা পিডিএফ ডাউনলোড করে গেছিলাম কাছের মানুষের আমার ফোনে। তো তখন সেটা আমি খুলে খুলে পড়তাম। তো এইভাবে আমি বইটা শেষ করেছি। আর আমার মনে হলো যে বইটার পড়ার যে অভিজ্ঞতাটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো এই বইটি যেহেতু অনেকটা মোটা, আমি না ভেবে পাচ্ছি না যে কোথা থেকে শুরু করব। আচ্ছা, প্রথমে তোমাদেরকে গল্পটার চরিত্রগুলো সম্বন্ধে একটু বলে নিই, মানে কি কি চরিত্র রয়েছে। তো এই উপন্যাসটি হলো একটি পারিবারিক উপন্যাস। তো এই উপন্যাসে অনেকগুলি ক্যারেক্টার রয়েছে, যেমন ইন্দ্রাণী, আদিত্য, তিতির, বাপ্পা, অ্যাটম, কন্দর, তারপরে রুনা, সুদীপ, শুভাশিস, ছন্দা, টোটো, শিবসুন্দর, জয়মোহন। তো এরকম ধরনের প্রচুর প্রচুর ক্যারেক্টার রয়েছে। তো আমি যে প্রথম নামগুলো বললাম, মানে আদিত্য, ইন্দ্রাণী, বাপ্পা, তিতির, এদেরকে নিয়ে একটা ফ্যামিলি। আর একটা ফ্যামিলি হলো শুভাশিস, ছন্দা, টোটো, এদের একটা ফ্যামিলি। তো তিতিরদের ফ্যামিলিটা হলো একটি জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি, যেখানে তার কাকা, কাকু, কাকিমা, তাদের ছেলে, দাদু এবং তার নিজের দাদা, মা, বাবা সবাই মিলে তাদের একটা জয়েন্ট ফ্যামিলি। তো সেখানে তো অনেক ধরনের চরিত্র রয়েছে। প্রথমে যদি ইন্দ্রাণী যে ক্যারেক্টারটা, সেটা নিয়ে কথা বলি, মানে তিতিরের মা। তিনি হলো একজন ভীষণ ইন্ডিপেন্ডেন্ট মানুষ। তিনি নিজের সংসারের যে খরচা বা তার যে খরচা, এমনকি তার মা বাবার যে খরচা, সেটা সে নিজে চালায়। তিনি একটা স্কুলের শিক্ষিকা, আর পাশাপাশি সে তার স্বামীর ব্যর্থ হয়ে যাওয়া প্রেস ঘরটাও চালায়। আর ইন্দ্রাণীর অতীতে একজন প্রেমিক ছিল, কোনো কারণের জন্য তাদের বিয়েটা হয়নি বা তারা একসঙ্গে জীবনযাপন করতে পারেনি। কিন্তু এটা দেখার বিষয় যে বিয়ে না হওয়ার পরেও একটা সুন্দর বন্ধুত্ব থাকতে পারে। যদিও যে তাদের যে সম্পর্কের কথাটা, মানে অতীতে তারা প্রেমিক প্রেমিকা ছিল, এইটা ইন্দ্রাণীর বাড়ির কেউই জানে না, এমনকি তার হাজবেন্ডও জানে না, মানে আদিত্য, সেও জানে না।
তো এইবার আসা যাক আদিত্যর ক্যারেক্টারে। আদিত্যর ক্যারেক্টারটা একটু জটিল, মানে তুমি যখন পড়বে তোমার বুঝতে অসুবিধা হবে যে মানুষটা কি আদেও কুড়ে নাকি ভীষণ হার্ড ওয়ার্কিং। কারণ যখন সে নতুন কিছু করবে ভাবে তখন খুব এক্সাইটেড হয়ে পড়ে, এটা করব সেটা করব, প্রায় মানে অল্প কয়েকদিনের মধ্যে আমি বিজনেসটা দাঁড় করিয়ে ফেলবো। যখন কোনো আউটকাম বা কোনো প্রফিট হয় না সেই বিজনেসটার থেকে, তখন সে মনে করে যে ওই বিজনেসটার পিছনে খাটার থেকে নতুন কিছু করা ভালো। তো এরকম করে করে সে তার জীবনে অনেক কিছু ট্রাই করেছে, বাট সব কিছুতে ব্যর্থ হয়েছে। এই কারণটার জন্যে তার পরিবারে একটি খুবই নেগেটিভ প্রভাব পড়ে, যার জন্যে তার সঙ্গে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো নয়। তারপরে তার ওয়াইফের সঙ্গেও সম্পর্ক, মানে ইন্দ্রাণীর সঙ্গেও সম্পর্কটা খুব একটা ভালো নয়, একটু জটিল। প্রথমে তো গল্পটা তিতিরকে দিয়ে শুরু হয়, তারপরে তোমরা দেখতে পারবে যে আদিত্য মদ্যপান, মানে সে খুবই, মানে যখন সে মদ্যপান করে তখন কোনো কুল কিনারা থাকে না, একটা মার্জিন থাকে না যে এই অবধি আমি মানে ড্রিঙ্ক করবো বা করবো না। যখন সে মদ্যপান করে তখন একদম লিমিটের বাইরে চলে যায়, যার জন্যে তার খুব পেটে ব্যথা শুরু হয়। তিতিরের যে ক্যারেক্টার সেটা আমার বেশ ভালো লেগেছে। আসলে এক কথায় কোনো ক্যারেক্টারকে ভালো, একেবারে ভালো বা খারাপ এইভাবে বিশ্লেষণ করা যাবে না, তার জন্য বইটা পড়তে হবে। আর আমার মনে হয় এই বইটার সঙ্গে সবাই কেন খুব রিলেট করতে পারে, কারণ এই গল্পটায় অনেক ধরনের, মানে খুব হয়তো একটু বেশি খারাপ ক্যারেক্টার, মানে একজনের হয়তো অনেক খারাপ গুণ রয়েছে বা একজনের হয়তো অনেক ভালো গুণ রয়েছে, মানে এরকম মাঝামাঝি, বা একজনের হয়তো কিছু অল্প কিছু খারাপ গুণ রয়েছে। তো এরকম ধরনের পাঁচ মিশালি নিয়ে ক্যারেক্টারগুলো তৈরি হয়েছে। তো যখন কেউ পড়বে তখন সে নিজের সাথে রিলেট করতে পারবে, কারণ একেবারে কোনো ক্যারেক্টার খারাপও নয়, একেবারে কোনো ক্যারেক্টার ভালো নয়, তুমি এইভাবে জাজ করতে পারবে না। যেটা আমরা সাধারণত আমরা হয়ে থাকি না, আমাদের কিছু কিছু খারাপ গুণ থাকে, আবার কিছু কিছু ভালো গুণ থাকে। তো তুই আমাদেরকে কিছু খারাপ গুণের বেসড অনে জাজ করতে পারবে না, বা ভালো গুণের বেসড অনে জাজ করতে পারবে না, বলতে পারবে না যে খারাপ বা ভালো। তাদেরকে একটু ভাবতে হবে বা এক্সপ্লেন করতে হবে কেন খারাপ, বা এক্সপ্লেন করতে হবে কেন ভালো। তো সেইটা আমি এই গল্পটাতে খুব ভালোভাবে রিলেট করতে পেরেছি। প্রথম যখন গল্পটা শুরু হয়, তিতির তখন ক্লাস 10-এর, মানে তার ফার্স্ট বোর্ড এক্সাম দিয়েছে সবে। তো তারপরে তারা ডিসাইড করে কিছু বন্ধু বান্ধব মিলে, যেমন দেবস্মিতা, তারপরে ঝুলন, হিয়া আর তিতির, এরা সবাই মিলে ঠিক করে যে সিনেমা দেখতে যাবে। তো তখন তারা বেরিয়ে পড়ে, সিনেমা দেখতে যায়। আর তখন রাস্তায় খেয়াল করে একটা ছেলে বাইকে করে তাদেরকে ফলো করছে। আর এটা প্রায়শই নাকি ঝুলনের সাথে হয়। ঝুলন প্রায়শই দেখে যে যেখানেই ঝুলন যায় না কেন ছেলেটা বাইরে দাঁড়িয়ে থাকে বা ফলো করে বাইরের থেকে। তো তখন তারা সেই ছেলেটাকে নিয়ে অনেক ধরনের কথা বলতে থাকে। আর পরে গিয়ে এটাই দেখার পালা ছেলেটার কি ভূমিকা তিতিরের জীবনে, কেন সে ফলো করে, কার জন্য ফলো করে। অনেকটা সময় বন্ধুদের সাথে কাটানোর পরে তিতিরের হুট করে মনে পড়ে যে মা তো আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল। তো তখন সে দ্রুত বেগে বাড়িতে পৌঁছয়। তো যেহেতু তিতিরের বাবা মানে আদিত্য হসপিটালে ভর্তি ছিল, তো সেদিনকে আদিত্যর ডিসচার্জ হওয়ার কথা ছিল। তো তিতির বাড়ি ফিরে হাত পা মুখ ধুয়ে চেঞ্জ করে নিচে তার দাদু জয়মোহনের সাথে গল্প করে। আর এদিকে তার মা আর তার দাদা, মানে ইন্দ্রাণী আর বাপ্পা হসপিটালে যায় আদিত্যকে আনার জন্য। বইটিতে আমার একটা জিনিস বেস্ট লেগেছে, যেটি হয়তো এই গল্পটিকে আরো এনহ্যান্স করে, সেটি হলো পোস্তদানা মন। মানে তিতিরের একটা পোস্তদানা মন আছে, যেটা তাকে ঠিক ভালো বোঝায়। মানে তিতির ধরো তার দাদুর সাথে গল্প করছে, তখন তার হুট করে পোস্তদানা মনটা বলে ওঠে যে আজকে তোর বাবা বাড়ি আসবে না। তো হুট করে তখন তিতির তাকে ধমকে দেয় যে না, মোটেই না, আজকে আমার বাবা বাড়ি আসবে, কারণ হসপিটাল থেকে অলরেডি বলে দিয়েছে যে আজকে ডিসচার্জ করবে। আর মা এবং দাদা আনতে গেছে, তো আজকে বাবা বাড়ি আসবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু তারপরে গিয়ে দেখা যায় যে সত্যি সেদিনকে তার বাবা বাড়ি আসে না, কারণ হসপিটালে একটা হাঙ্গামা হয়ে যায়, তার বাবা কিছু একটা করে, তো তার জন্য তাকে ডিসচার্জ করা হয় না। তো সেটা আমি বলবো না যে কি হয়, তাহলে হয়তো তোমাদের যে পড়ার রসদটা বা ইচ্ছেটা হয়তো থাকবে না। এতে যে ছোট ছোট ঘটনাগুলো আছে, তো এটা একদম গল্পটাকে মালার মতন করে গাঁথে। তো তার জন্য আমি তোমাদেরকে কোনো ঘটনায় সেইভাবে এক্সপ্লেইন বা একদম উন্মোচন করে বলতে পারবো না, তাহলে সেটা স্পয়লার হয়ে যাবে। কারণ এই বইটি যেহেতু অনেকটা বড়, অনেকটা মোটা, তো প্রত্যেকটা ঘটনা খুবই এক্সাইটিং। তোমরা হয়তো কিছু পেজ পড়ছো, একটা ঘটনা ঘটছে, তোমাদের ভালো লাগছে নেক্সট পেজ পড়তে, কিন্তু আমি যদি সেরকম কোনো ঘটনা বলে দিই, তোমরা হয়তো কিছু পেজ পড়ার পরেই বুঝে যাচ্ছ আচ্ছা ও সেই ঘটনা হয়তো ঘটতে চলেছে। তো তার জন্য আমি কোনো ঘটনা বা কোনো বিষয় নিয়ে বেশি এক্সপ্লেন করবো না। তো এইটা হলো তিতিরের সম্বন্ধে গেল। সেই বাপ্পার ক্যারেক্টারে
বাপ্পা তার কলেজে আছে, আর তার একটা সুপ্ত ইচ্ছা যেটা হলো সে জাহাজে কাজ করবে, জাহাজের কোনো পদে হয়তো কাজ করবে। অনেক জায়গায় যায় ইন্টারভিউ দেওয়ার জন্যে, ট্রেনিং নেওয়ার জন্যে। কিন্তু আমাদের এইটা দেখতে হবে, এই যে বাপ্পার জাহাজে যাওয়া, এর পিছনে একটা অনেক বড় গল্প রয়েছে। কারণ বাপ্পা যে জাহাজ যেতে যায় তার জন্য যে ট্রেনিংটা হবে তার জন্য প্রায় 40,000 টাকা লাগবে। ওটা লেখা হচ্ছে, মানে এই যে গল্পটার যে স্থানকালটা বলা হচ্ছে সেটা প্রায় 2000 সালের আগে। তখনকার সময় 40,000 টাকা প্রায় অনেক ছিল, এখনকার সময়ে অনেকটাই, আমাদের মধ্যবিত্ত ঘরে অনেক চাই 40,000 টাকা, কিন্তু তখনকার সময় এটা আরো এর মূল্যটা আরো অনেক বেশি ছিল। তো সে 40,000 টাকা কিভাবে সে জোগাড় করে, বা সে 40,000 টাকাটা আদেও সে পায় কিনা তার ট্রেনিং এর জন্য, আদেও সে জাহাজে যেতে পারে কিনা, সেটা জানার জন্য বইটা পড়তে হবে। আর তিতির আর বাপ্পার যে সম্পর্কটা, এটা না আমি যখন পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এটা আমার দাদা, মানে বাপ্পা, আমার মনে হচ্ছিল সে আমার দাদা, বা তিতির, আমি হলাম তিতির। আমি খুব নিজের সঙ্গে রিলেট করতে পারছিলাম, মানে যে গল্পটা সবকিছুর সঙ্গে রিলেট করতে পারছিলাম এমনটা নয়, কারণ সবকিছু হয়তো ঘটনা আমার জীবনে ঘটেনি, বা বেশিরভাগটাই হয়তো ঘটেনি, কিন্তু আমি তিতির আর বাপ্পার যে জীবনটা বা তাদের যে সম্পর্কটা, মিষ্টি টক ঝাল যে সম্পর্কটা, সেটা আমি খুব রিলেট করতে পারছিলাম। যেমন ধরো আমি বই পড়ছি, আমার দাদা হুট করে এসে আমাকে ডিস্টার্ব করলো, বা একটু হয়তো মাথায় একটা গাট্টা মারলো, বা লাইট অফ করে দিল যাতে আমি না দেখতে পাই বইটা পড়ার সময়। তো এই যে ঘটনাগুলো, এগুলো আমি রিলেট করতে পারছিলাম যখন বইটি পড়ছিলাম। তারপরে যখন ধরো তার দাদা কোথাও গেছে, সেখান থেকে যখন আসছে অনেকদিন পরে, তো তখন যে এক্সাইটমেন্টটা কাজ করে, তখন যে আকাঙ্ক্ষাটা কাজ করে দাদা কখন আসবে, তো সেই ফিলিংসটা আমার হচ্ছিল। বা দাদার দিকটাও আমি বুঝতে পারছিলাম কিছুটা, হয়তো যে ধরো ও আসলো, ও এরকম ধরনের কোনো একটা ধারণা নিয়ে আসে যে আমি যখন বাড়ি ঢুকবো, মা বোন আরো সবাই খুব এক্সাইটেড হয়ে পড়বে যে আজকে বাড়ি ফিরছে আমাদের ছেলে, বা আমার দাদা বাড়ি ফিরছে, তো খুব এক্সাইটেড হয়ে পড়বে। কিন্তু যখন সে ঢুকছে হয়তো যে রিয়াকশনটা সেটা তেমন একটা হলো না, তো তার জন্য যে মন খারাপটা, তো এগুলো আমি খুব রিলেট করতে পারছিলাম যে ওই সময় হয়তো ও কি ফিল করতো বা ফিল করে। তো আমার মনে হয় গল্প পড়ার এটাই মেন রসদ, যে তোমরা যখন গল্প পড়ছো তখন, বা আমি যখন গল্প পড়ছি, আমরা এগুলো আমাদের লাইফের সাথে কোনো না কোনো একটা জায়গায় গিয়ে রিলেট করতে পারি। পরে আসি তিতিরের ছোট কাকার ক্যারেক্টারটাতে, কন্দর্প। তো সে আর্টকে খুব ভালোবাসে, তার অবসর সময়ে সে গান বাজনা এগুলো নিয়ে থাকতে ভালোবাসে, আর সে একটা পরিণত অভিনেতার হওয়ার যে জার্নিটা সেটা সে চালিয়ে যাচ্ছে। নানান জায়গায় সে যায়, নানান ডিরেক্টরদের সে ধরে, তাদেরকে রিকোয়েস্ট করে একটা কোনো ছোট চরিত্র দেওয়ার জন্য যাতে সে অভিনয় করতে পারে, কারণ সে অভিনয়টাকে খুব ভালোবাসে। তো তারপরে আসি তিতিরের বড় কাকা আর কাকিমা। এই ক্যারেক্টারগুলো নিয়ে খুব একটা বিশ্লেষণ করা হয়নি এই বইটাতে। এই ক্যারেক্টারগুলো অন্য সব ক্যারেক্টারের চোখ দিয়ে দেখানো হয়েছে। তো রুনা হলো একটু আধুনিক মানুষ, সে ঘর দোর খুব গুছিয়ে রাখতে পছন্দ করে, নানান ধরনের শোপিস দিয়ে। তারপরে সে একটু একা থাকতে চায়, একা থাকা পছন্দ করে, নিজের মতন করে সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। তাতে তার হাজবেন্ড মানে সুদীপেরও সহযোগিতা আছে। তো এই গেল হলো তিতিরদের ফ্যামিলি নিয়ে। সে শুভাশিসদের ফ্যামিলিতে, শুভাশিস হলো একটি প্রতিষ্ঠিত ডক্টর। সে তার ওয়াইফ আর ছেলেকে নিয়ে থাকে। ওয়াইফ হলো ছন্দা আর ছেলে হলো টোটো। এই গল্পটাতে টোটো আর তিতিরের আমরা একটা সম্পর্ক দেখতে পারবো, যেটা একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যায় যে সম্পর্কটা কেমন ধরনের সম্পর্ক। কারণ তোমরা যখন বইটা পড়ছো তখন তোমরা মনে করবে যে আচ্ছা এরকম ধরনের হয়তো, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এরকম ধরনের কোনো হয়তো সম্পর্ক। মানে যখন টোটো, মানে তিতিরের যে বান্ধবী হিয়া, তার সঙ্গে যখন টোটো খুবই ক্লোজ হয়ে পড়ে, তখন তিতিরের যে হিংসাটা, সেটা দেখার পরে মনে হয় যে হয়তো এরকম ধরনের কোনো সম্পর্ক হতে পারে। বাট অ্যাট দ্য এন্ড উই রিয়েলাইজ দ্যাট দ্য রিলেশনশিপ ইজ সামথিং ডিফারেন্ট। কারণ অতীতে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা তাদের সম্পর্কের যে নামটা সেটা বদলে দেয়, মাঝামাঝি বা শেষের দিকে গিয়ে জানতে পারি। তো ছন্দার যে ক্যারেক্টারটা, সেটা আমি খুব রিলেট করতে পারছিলাম। আমি এটা বলবো না যে পুরোপুরিভাবে রিলেট করতে পারছিলাম, কিন্তু ছন্দার যে ক্যারেক্টারটা সেটা খুব
খুব রিলেটেবল ছিল। মানে এরকম ধরনের জিনিস বা এরকম ধরনের ঘটনা প্রায়শই আমাদের আশেপাশে ঘটে, তাই না? তো ছন্দার কিছু মানে ছন্দার ব্যক্ত করা কিছু কথা আমি হাইলাইট করে রেখেছিলাম, অ্যানোটেট করে রেখেছিলাম। তো সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখতে পাচ্ছি আমি এখানে অনেক অ্যানোটেট করেছি, মানে এই যে ট্রান্সপারেন্ট যে অ্যানোটেশনগুলো হয় সেগুলো দিয়ে, মানে প্রথমে লাইনগুলো হাইলাইট করেছি, তো তারপরে যাতে খুঁজে পেতে সুবিধা হয় তার জন্য ট্রান্সপারেন্ট অ্যানোটেশন দিয়ে আমি এগুলোকে মার্ক করে রেখেছি যাতে খুঁজতে না অসুবিধা হয়। তো আর যখন না বই পড়ার সময় এই ফান অ্যাক্টিভিটিগুলো অ্যাড করো, তখন বই পড়াটা আরো একটা ভালো লাগায় পরিণত হয়। মানে কখনো কখনো পেজ শুধু উল্টে উল্টে একটা বোর্ডাম চলে আসে, কিন্তু যখন দেখো একটা ওরকম ধরনের লাইন আসে, তুমি তোমার ট্রান্সপারেন্ট যে মার্কার বা ট্রান্সপারেন্ট যে অ্যানোটেশন গুলো আছে সেগুলো বের করছো, করে কালার চুজ করছো যে কোনটা লাগাবো, কোনটা লাগালে বেশি ভালো লাগবে, তো একটা ফান অ্যাক্টিভিটি হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে। শুভাশিস আর ছন্দা তারা তাদের একঘেয়েমিটা কাটানোর জন্য একটা দূরে একটা জায়গায় ঘুরতে যায়। তো সেখানেই ছন্দার যে পরিবর্তনটা, চরিত্রে যে পরিবর্তনটা, সেটা আমরা খুব ভালোভাবে দেখতে পাই বা শুভাশিসও সেটা উপলব্ধি করে। আর ছন্দা সেখানে কিছু কথা ব্যক্ত করে যেটা আমার খুব ভালো লেগেছিল বলে আমি হাইলাইট করে রেখেছি। শুভাশিস ছন্দাকে এই কোশ্চেনটা করেছে যে মানে তাদের যে কথোপকথনটা সেটা আমি একটু শেয়ার করি, না হলে এই যে লাইনগুলো আমি বলবো সেটা তোমরা বুঝতে পারবে না, মানে হুট করে সেই গাছের থেকে একটা ডাব পড়ার মতন হবে। ছন্দা কি যেন ভাবছিল চুপচাপ, একটু চাপা গলায় বলল, চিন্তা করছো কি? কিছু না, কিছু তো একটা ভাবছই। কলকাতা